শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত ব্যস্ত আছেন দলীয় কাজ নিয়েই। সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী মনে করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার অবৈধ। টেলিফোনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ এক অতল খাদের মুখে দাঁড়িয়ে আছে। আমার একটাই লক্ষ্য, বাংলাদেশে আবার সবকিছু ঠিক করা। আরাফাত বর্তমানে রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা এবং নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও তৃণমূল কর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছেন। আওয়ামী লীগের যেসব নেতা ভারতে চলে গেছেন তাদের একজন আরাফাত। গত এক বছর ধরে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ, যুবলীগ আর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ ও মধ্য পর্যায়ের ১৩০০ এর মতো নেতাকর্মী ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় নির্বাসনে আছেন। নাম প্রকাশ না করার শর্তে দলটির কেন্দ্রীয় কমিটির এক সাবেক সদস্য বলেছেন, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন, নির্বাসনে গেছেন সাংবাদিক, নাগরিক সমাজের কর্মী, সেনাবাহিনীর কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ও কূটনীতিকেরাও। ডক্টর ইউনূস প্রশাসনের প্রতিহিংসামূলক অভিযানের কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি তার। আওয়ামী লীগের ওই নেতা বলেন, আপনি যদি গোনেন তবে এই সংখ্যা ২০০০ ছাড়িয়ে যাবে। যারা ভারতে আছেন তাদের বেশিরভাগই আছেন কলকাতার নিউ টাউনে। তাদের সময় কাটছে প্রায় একই রুটিনে, ফজরের নামাজ, সকালে হাঁটা, জিমে যাওয়া, সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠকের মাধ্যমে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার বিখ্যাত বিনোদন পার্ক নিক্কো পার্কে দেখা গেছে বলে প্রথম ছড়িয়ে পড়ে ২০২৪ সালের ২ অক্টোবর। ততদিনে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে কয়েকটি হত্যাকাণ্ডের মামলায় তার নাম চলে আসে। বাংলাদেশে সে সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যদি তারা ইমিগ্রেশন পার হয়ে যেতেন তবে আমাদের কাছে প্রমাণ থাকত। তাদের ক্ষেত্রে কোনো প্রমাণ নেই। নিউ টাউনে বসবাস করা আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে বলেন, তিনি নিয়মিত আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। সাবেক ওই সংসদ সদস্যের তথ্য মতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখন ওই এলাকায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন, যেখানে নিয়মিত তার দলের সহকর্মী ও নিউ টাউনের বর্তমান প্রতিবেশীরা আসেন। তিনি অতিথি আপ্যায়ন করেন। আসাদুজ্জামান খান কলকাতায় তার স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। দলীয় বৈঠকের জন্য তিনি প্রতি সপ্তাহে দিল্লিতে যান এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেন। তার ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি গত বছর সেপ্টেম্বর মাসে ঢাকায় গ্রেপ্তার হন। সাবেক সংসদ সদস্য আরও বলেন, আসাদুজ্জামান খান তার অ্যাপার্টমেন্টে আসা দলীয় সহকর্মীদের বার্তা দেন, আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে থাকতে আসিনি, আমরা এখানে বেঁচে থাকার জন্য এসেছি এবং আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে এসেছি। আসাদুজ্জামান খানকে প্রতি সপ্তাহে দিল্লি ভ্রমণ ও কলকাতায় প্রতিদিন বৈঠক নিয়ে ব্যস্ত থাকতে হয়। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ সদস্য বলেন, আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি এবং ঘরেই ফজরের নামাজ পড়ি। আওয়ামী লীগের আরেক সংসদ সদস্যের সঙ্গে আমি 3BHK অ্যাপার্টমেন্টে থাকি। নামাজের পর আমরা দুজনই পাশের একটি ফিটনেস স্টুডিওতে যাই, সেটি বেশ ভালো। আমি ভারোত্তোলন করি আর আমার ফ্ল্যাটমেট পিলাটিসের ক্লাস করেন। ১৫০০ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে ৩০,০০০ রুপি। ওই সাবেক সংসদ সদস্যের কাছে ভাড়াটা খুব বেশি মনে হয় না, তবে তাদের মৃদু বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রান্নার লোক ও ঘরবাড়ি পরিষ্কার করার লোকেদের বিনা নোটিশে কাজে না আসা। ওই সাবেক সংসদ সদস্য হালকা সুরে বলেন, আমার রান্না করার অভ্যাস নেই, আমার ফ্ল্যাটমেটেরও একই অবস্থা। তাই যেসব দিনে আমরা রান্না করতে বাধ্য হই সেসব দিনে আমি ঢাকায় থাকা আমার স্ত্রীকে ভিডিও কল করি। তিনি বিস্তারিত নির্দেশনা দেন। এটা আমার জন্য নতুন। যখন আমি বাংলাদেশে বাড়িতে ফিরে যাব, কে জানে, আমি হয়তো শেফ হিসেবে নতুন পেশা জীবন শুরু করতে পারবো। সন্ধ্যা কাটে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশে থাকা আওয়ামী লীগের সাধারণ সদস্য ও কর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করে তাদের সঙ্গে দেশের রাজনৈতিক খবর আদান প্রদান করেন, বিশ্লেষণ এবং পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা সাজান। সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমে কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের গোপন দলীয় কার্যালয় নিয়ে খবর প্রকাশ পেয়েছে, যেটি সম্পর্কে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো অবগত আছে। কক্সবাজারের ওই সাবেক সংসদ সদস্য এই খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, হ্যাঁ, নিউ টাউনে আমরা একটি জায়গা ভাড়া নিয়েছি যেখানে আমরা সবাই দেখা করি। কলকাতায় প্রায় ১৩০০ দলীয় নেতা আছেন। আমাদের পক্ষে তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বসার ঘরে সবাই মিলে বসা সম্ভব হবে না, কিন্তু এটিকে কার্যালয় বলা হলে সেটা বাড়িয়ে বলা হবে।